খাগড়াছড়িতে রোগবালাই ও পোকার আক্রমণে নষ্ট হচ্ছে আম, হতাশ কৃষক। বাজারে আসছে নিম্নমানের আম। দিনাজপুরে সবজি চাষে নতুন সম্ভাবনা, পটলের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, সংরক্ষণের ব্যবস্থার দাবি। এবং নাটোরে কীটনাশক মুক্ত বেগুন চাষের সাফল্য, বিশেষ পদ্ধতিতে কমছে উৎপাদন খরচ, বাড়ছে ফলন। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। সুস্বাদু ও জনপ্রিয় আম্রপালি আমের জন্য পরিচিত খাগড়াছড়িতে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আম উৎপাদন হলেও রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে চরম বিপাকে আম চাষিরা। পর্যাপ্ত পরিচর্যা ও উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। বাইরে থেকে টাটকা ও সতেজ দেখালেও অনেক আমের ভেতরে দেখা দিচ্ছে পচন। এতে বাজারে নিম্নমানের আমের সরবরাহ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় খাগড়াছড়িতে আমের বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন বেশি হলেও স্বস্তি নেই চাষিদের। বাইরে থেকে স্বাভাবিক ও সতেজ দেখালেও অনেক আম কাটার পর ভেতরে পচন, জেলিসিড রোগ কিংবা সাদা লার্ভার উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া সংগ্রহের সময় ফলমাছির আক্রমণ, ছত্রাকজনিত রোগ এবং আমের গায়ে কালচে দাগ পড়ায় বাজার মূল্য কমে গেছে। আমাদের এগুলো আবার দেখা যাচ্ছে পোকাও থাকে, এত ওষুধ দেওয়ার পরও পোকাও থাকে, পরিষ্কার থাকে না, কিছুই থাকে না, বাজারজাত করা যায় না। দেখা যায় প্রতি কেজিতে 30-40 টাকা খরচ, এখন বেচা লাগে 20 টাকা 25 টাকা। কাস্টমারকে আমি ভালো দেখে দিলে পারে, এখন ভিতরে নিয়ে দেখতেছি না। বর্তমানে বাজারে আম্রপালি আম প্রতি কেজি 12 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাড়ি চার জাতের আম 30 টাকা, রাঙ্গুই 10 টাকা, গৌরমতি 30 টাকা, ব্যানানা 50 টাকা, কিউজাই 50 টাকা এবং রেড পালমার ও রেড আইভরি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পাইকারি বাজারে প্রতি মনে 40 কেজির পরিবর্তে 44 কেজি দিতে হয় চাষিদের লোকসান আরো বাড়ছে। আমের ফলন ভালো ইনশাআল্লাহ, তবে খাগড়াছড়ির পরিস্থিতির কারণে আমের অনেক বদনাম হচ্ছে। যদি কৃষি অফিসের কোনো সহযোগিতা পাইতাম বা তারা ওষুধগুলো যদি সরকারি মাধ্যমে কোনো যদি চেক করতো, এটা কি ওষুধ আসলে নাকি পানি দিয়ে আমাদের থেকে টাকাগুলো নিতেছে। প্রতি বছর 7, 8, 10 লাখ 12 লাখ টাকা আমরা ওষুধের দোকানে, কীটনাশকের দোকানে পরিশোধ করতে হয়। আম 10 টাকা কেজি বিক্রি করলেও দিতে হয়, আম যদি ফেলে দিই সব তারপরে দিতে হয়। কৃষি বিভাগ জানায়, বাগানের পরিচ্ছন্নতার ঘাটতি এবং আগাম বর্ষার কারণে ছত্রাকের সংক্রমণ বেড়েছে। ভালো মানের কীটনাশক সেগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিই, সেগুলো প্রয়োগের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থাকে, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ থাকে। আমরা নিত্যানৈতিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা সবসময় কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। কৃষকদের সঠিক দিক নির্দেশনা প্রদান, কৃষি বিভাগের মাঠ পর্যায়ে তদারকি জোরদার এবং বাজার ব্যবস্থাপনা কার্যকর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানি নেমে যাওয়ার পর যাদের বাড়িঘর ভেঙে গেছে বা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে সরকার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের মোঘলহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলার বন্যা কবলিত নদী তীরবর্তী অঞ্চলের জন্য 220 মেট্রিক টন চাল এবং নগদ 4.5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে ধরলা নদীর ডান তীরের ভাঙনপ্রবণ বাঁধ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। আমরা চেষ্টা করতেছি এই সমস্ত বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাৎক্ষণিকভাবে আমরা কিছু খাদ্য সহায়তা দিয়ে থাকি, অর্থ সহায়তা দিয়ে থাকি। যেখানে বেশি পানিবন্দী লোক থাকবে সেখানে শুকনা খাবার দিব আমরা। আপাতত আমাদের এটি কাজ। পরবর্তীতে যে সমস্ত বাড়িঘর ভেঙে গেছে তাদের একটি অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্ট হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো আমরা। ধান চালের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের সবজি চাষেও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। চলতি মৌসুমে পটলের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। কম খরচে ভালো উৎপাদন হওয়ায় বাড়ছে পটল চাষের পরিধি। তবে ন্যায্য মূল্য ও সংরক্ষণ ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। মাচার পর মাচা জুড়ে সবুজ লতায় ধরেছে অসংখ্য পটল। একসময় যে জমিতে ধানের আবাদ হতো, এখন সেই জমির বড় একটি অংশ জুড়ে দেখা মিলছে পটলের চাষ। অধিক লাভ, বাজারে সারা বছর চাহিদা এবং তুলনামূলক কম ঝুঁকি থাকায় দিনাজপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পটল চাষ।
চলতি মৌসুমে পটলের ফলন হয়েছে আশানুরূপ। পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মমিনুল ইসলাম 20 শতক জমিতে পটল চাষ করে পেয়েছেন ভালো ফলন। তবে বর্তমানে বাজারে পটলের দাম কিছুটা কম থাকায় প্রত্যাশিত লাভ পাচ্ছেন না কৃষকরা। তাদের দাবি বাজার দর স্থিতিশীল রাখা এবং সবজি সংরক্ষণের ব্যবস্থা করা হলে কৃষক আরও লাভবান হবেন। খুব কম দাম চলতেছে, কিন্তু বাজারজাত যদি একটু বেশি হয় তাহলে হয়তো আশা করতে পারবো যে আমি লাভজনক হতে পারবো। আমার প্রতিবেশী এক চাচা পটল চাষ করছে, আমি দেখছি যা হোক পটলের আবাদ অনেক লাভজনক যদি বাজার মূল্য ঠিকভাবে থাকে। সরকারি কৃষি অফিসের ওপর পুরোপুরি নির্ভর না হয়ে স্থানীয় কৃষকরা গড়ে তুলেছেন কৃষি পরামর্শ ক্লাব। সেই ক্লাবের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষ করে উপকৃত হচ্ছেন তারা। যুব সমাজ এবং এলাকার কৃষক রয়েছে তাদেরকে নিয়ে আমরা কৃষি পরামর্শ ক্লাব তৈরি করেছি। এই কৃষি পরামর্শ ক্লাবের আওতায় আমরা কৃষকদের পরামর্শ, ফসল পরিচর্যা, কোন সময় ফসল করলে কোন ফসল লাভবান হওয়া যাবে এবং কিভাবে বাজারজাত করা যায় এগুলো প্রদান করে থাকি। কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে জানিয়ে এবার ফুলবাড়ী উপজেলায় 600 মেট্রিক টন পটল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 50 হেক্টর জমিতে 600 মেট্রিক টন ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি এই উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও চলে যাচ্ছে। বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছে। ন্যায্য মূল্য ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করা গেলে পটল চাষ আরও বাড়বে বলে মনে করছেন কৃষকরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়য়া ইউনিয়নের বসতবাড়ি ও কৃষি জমি রক্ষায় বিষখালী নদীর তীব্র ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ট্রলারে করে বিষখালী নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ অন্যান্যরাও। এ সময় রফিকুল ইসলাম জানান, প্রস্তাবিত স্থায়ী নদী সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী তীরবর্তী মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন অবকাঠামো সুরক্ষিত থাকবে। নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ বড়ুয়া এলাকা থেকে প্রায় 180 মিটারে 28,000 জিও ব্যাগ ফেলায় 1 কোটি 20 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ব্যাপক ভাঙনের কবলে না পড়ে তার জন্য এই জিও ব্যাগ দিয়ে যে স্কিমটা নেওয়া হয়েছে, এটা এই মৌসুমে যাতে নদী ভাঙনটা আর বাড়তে না পারে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঝালকাঠি থেকে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের হিমাগারে এখনো প্রায় 90% আলু রয়েছে, তবে দাম না থাকায় লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, দাম না থাকায় কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনে আপনি জানেন মুন্সিগঞ্জ জেলায় অন্যতম মুন্সিগঞ্জ আলু উৎপাদনের অন্যতম জেলা মুন্সিগঞ্জ। এখানে কিন্তু এই বছর 35,000 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এবং এখানে কিন্তু বাম্পার ফলন হয়েছে। 11 লাখ মেট্রিক টন আলু কিন্তু হয়েছে। কিন্তু এই বছর কিন্তু যে আলুর দাম, সেই আলুর দাম নিয়ে কিন্তু আসলে এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা কিন্তু বিপাকে পড়েছেন। তাদের কিন্তু প্রতি কেজিতে কিন্তু 14 থেকে 15 টাকা করে কিন্তু তাদের জমিতে কিন্তু তাদের খরচ হয়েছে। কিন্তু এখন বর্তমান কিন্তু আপনার যে আলুর দাম সেটি কিন্তু 14 টাকায় কিন্তু রয়েছে। পাশাপাশি কোল্ড স্টোরের ভাড়া মিলিয়ে কিন্তু প্রায় 25 টাকা করে কিন্তু তাদের পরে, এবং এখন যে দাম রয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু তাদের কৃষক এবং ব্যবসায়ীদের কিন্তু লসের সম্মুখীন হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে গত 3 বছর কিন্তু আলুতে তারা লসের সম্মুখীন হয়েছে। মুন্সিগঞ্জ এই বছর মুন্সিগঞ্জ 55টি হিমাগারে কিন্তু 5.5 লাখ মেট্রিক টন আলু কিন্তু মজুত রাখা হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 90% আলু কিন্তু এই কোল্ড স্টোরে কিন্তু রয়ে গেছে। তারা কিন্তু এখানকার যে ব্যবসায়ী এবং কৃষক রয়েছে, এই আলু নিয়ে কিন্তু আসলে তারা বিপাকে পড়েছেন। আমি এখন এখানকার একজন আলু ব্যবসায়ী সমিতির চাষি এবং কৃষক চাষি এবং সমিতির সভাপতি, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে এই আলু আসলে এত দাম কম কেন, আপনারা কি করবেন? আমরা কি করব, আমাদের তো কিছু করার নাই। আমরা জমিতে ফসল ফলাইছি, আলু উৎপাদন হয়েছে, আমরা উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছি না। গত বছর আমাদের
যে পুঁজি নিয়ে আমরা জমিতে নামছিলাম সেখানে আমরা 10% টাকাও বাড়িতে ফিরিয়ে নিতে পারি নাই। যেহেতু গত বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের কথা কোনো শুনে নাই, কিন্তু আমরা এবার আশা করছি যে নির্বাচিত সরকার এবং বিএনপি সরকার, কৃষক বান্ধব সরকার কৃষকের পক্ষে কাজ করবে। আমরা চাই দ্রুত এই দেশের থেকে এই আলু যাতে রপ্তানি করা হয়, এবং রপ্তানি করলে একমাত্র এটার সমাধান হবে, নাইলে সমাধান হবে না। আমরা এবার আলু প্রোডাকশন খরচ এবং কোল্ড স্টোরেজের ভাড়া সহ কর্তা পড়ছে 25 টাকা, আমরা আলু বিক্রি করতেছি 15.5 থেকে 16 টাকা। এইভাবে যদি লস কান দেই, গত বছরের মতো পরিস্থিতি আমাদের এবারও হবে। আমরা কৃষক আর বাঁচবো না, আগামীতে মাঠে নামতে পারবো না, কারণ আমরা গত বছরই পঙ্গু হয়ে গেছি। যাই হোক, এবার ধারদানা করে নামছি, কিন্তু এবারও ঠিক একই অবস্থা। আমি গতবারও বলছিলাম, আপনার এই সংবাদের মাধ্যমে বলছিলাম যে গত বছর যে আলু আমাদের উদ্বৃত্ত কোল্ড স্টোরেজে রয়ে গেছিল, ওই আলুই আমাদের এইবারকার গলার কাটা হয়ে দাঁড়াইছে। এইবারও যে অবস্থা দেখতেছি যে আলু যদি আবারও এই আলু উদ্বৃত্ত থাকা যায়, তা আগামী বছর এই ব্যবসা আবার ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা আলু উৎপাদন করতে গিয়া। কারণ এই আলু খাইতে খাইতে ওই আগামী বছরের 3 মাস চলে যায়, তখন আর আগামী বছরের প্রোডাকশন আলু খাইতে সময় পায় না, যার কারণে এই আলু উদ্বৃত্ত হয়ে গেছে। আমরা এবছর কিন্তু চাষ কম হয়েছিল, কিন্তু হইলে কি হয়েছে, গত বছর যে আলু আমাদের কোল্ড স্টোরেজে রয়ে গেছিল, ওই আলু আমাদের 3 মাস চলছে, যার কারণে আমাদের এই উদ্ভিদ চাষের আলু খাইতে পারে নাই, যার কারণে আমাদের আলু এবার উদ্বৃত্ত হয়েছে। এই পরিস্থিতি আগামীতে হবে যদি এই আলু বিদেশে রপ্তানি করা না হয়। বিদেশে রপ্তানি একমাত্র এই আলু দিতে পারে, সমাধান দিতে পারে, না হলে কৃষকরা সামনে আরো লস খাবে। কারণ বাজার দিন দিন কমছে, 16 টাকা 16.5 থেকে শুরু করে এখন 15.5 চলে আসছে, বাজার আস্তে আস্তে দিন দিন কমতেছে। এইভাবে যদি কমতে থাকে কৃষকরা শেষ। আচ্ছা, আমরা জেনেছি যে কৃষকরা ধার দেনা করে কিন্তু আসলে এই সবজি ফলিয়েছে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? কৃষকরা ধার দেনা মানে কি, গত বছর ঋণই আমরা দিতে পারি নাই, আবার এই বছরও ঋণ করে আবার জমিতে নামছি, আলু ফলাইছি। এখন যে অবস্থা শুরু হয়েছে, আমাদের বাড়িঘর ফালাইতে থাকতে হবে, না হলে দেশ ছাড়তে হবে, কারণ আমরা এই টাকা দিব কোত্থেকে? মানে এইভাবে লোকসান দিতে দিতে আমাদের কৃষকরা তো টাকা দিতে পারবে না। ব্যাংকে ঋণী, এনজিওর কাছে ঋণী, তারপরে বিভিন্ন মহাজনের কাছে ঋণী। এই ঋণ কিভাবে দিবে? ঔষধওয়ালার কাছে ঋণী কিভাবে দিবে? তারা তো আলু বেচে কোনো টাকা পাচ্ছে না। এখন আমাদের কোল্ড স্টোরেজের ভাড়াও এবার বাড়াই দিচ্ছে, যার কারণে আমাদের এই যে আলু এখন বিক্রি করতেছে, 1 বস্তা আলু বিক্রি করে আমাদের কৃষক অর্ধেক টাকাও পায় না, যে টাকা ইনভেস্ট করছে তারা অর্ধেক টাকাও পায় না, 2 দিন পরে এটাও পাবে না, যে পরিস্থিতি দাঁড়াইছে। এবার হইলে তো কৃষক বাঁচবে না রে ভাই। আমাদের একটা সরকারের পদক্ষেপ নিতে হবে। আমরা বিনীতভাবে অনুরোধ করি কৃষি বান্ধব সরকার, এই সরকারের কাছে নির্বাচিত সরকার, আমরা বিনীতভাবে অনুরোধ করি যাতে এই আলুগুলি বিদেশে রপ্তানির ব্যবস্থা করে। আমি কয়েকটা মিটিংয়ে, সচিবালয় মিটিংয়ে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি মিটিংয়েও ছিলাম, আমি এই কথা বলছি যে যেহেতু ইনসেন্টিভটা আমাদের দেশে যদি একটু বাড়ায় দেয় এক্সপোর্টের, তাইলে আমাদের দেশের আলু এক্সপোর্ট হবে, তাইলে এইভাবে থাকলে আলু এক্সপোর্ট পারবে না। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা কিন্তু গত 2 বছর কিন্তু এই আলুতে কিন্তু তারা লসের সম্মুখীন হয়েছে। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এই বছর তাদের আলু উৎপাদনে যে সার, বীজ, সেই বীজের দামও কিন্তু বৃদ্ধি ছিল, সেই কারণে কিন্তু তাদের যে উৎপাদন খরচ কিন্তু আসলে বৃদ্ধি হয়েছে, এরকমটা কিন্তু আসলে তারা বলছেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে সরকার যদি এই বছর আলু যদি বিদেশে রপ্তানি করে, তাহলে আসলে এই আলুতে তারা কিছু টাকা পাবে, এরকমটা কিন্তু আসলে বলছেন। তো এই ছিল আমার কাছে মুক্তারপুর কোল্ড স্টোর থেকে আলুর দাম নিয়ে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে মনার কাছে। মনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের আলুর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। নাটোরের নলডাঙ্গায় আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে কীটনাশক মুক্ত বেগুন চাষে মিলেছে আশাব্যঞ্জক সাফল্য। মশারির আদলে বিশেষ নেট ব্যবহার করে বেগুন উৎপাদন করছেন স্থানীয় কৃষক শহীদুল ইসলাম। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি বেড়েছে ফলন ও লাভের সম্ভাবনা। নিরাপদ খাদ্য উৎপাদনের এই উদ্যোগ অন্য কৃষকদেরও আগ্রহী করে তুলেছে। নাটোরের ঠাকুর লক্ষ্মীপুর এলাকার কৃষক মোহাম্মদ শহীদুল ইসলাম 11 শতক জমিতে নেট পদ্ধতিতে বেগুন চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মশারির মতো বিশেষ নেট দিয়ে পুরো ক্ষেত ঢেকে রাখায় পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে গেছে। ফলে কীটনাশক ছাড়াই উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যকর ও বিষমুক্ত বেগুন। প্রতিদিনই তার ক্ষেত দেখতে ভিড় করছেন আশপাশের কৃষকরা। প্রচলিত পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে উৎপাদন খরচ কমেছে 50 থেকে 60%। একই সঙ্গে বেড়েছে ফলন এবং বাজারে মিলছে ভালো দাম। আমি একটি নেটিং পদ্ধতিতে বেগুন চাষ করেছি। আমার জমির পরিমাণ হচ্ছে 11 শতক। এখানে আমি প্রথমে দাম পাইছিলাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি থেকে শুরু করছিলাম,
বর্তমানে 30 টাকা থেকে এখানে আমার মোটামুটি বিক্রি হয়েছে প্রায় 50,000 কাছাকাছি। একবার নেট স্থাপন করলে তা 5 বছরের বেশি ব্যবহার করা যায় এবং প্রতিকূল আবহাওয়ার প্রভাবও তুলনামূলক কম হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন এ পদ্ধতিতে সবজি চাষে। ভালো সফলতা আমরা দেখে আসে উৎসাহিত। আল্লাহ যদি ইনশাল্লাহ তৌফিক দান করে আমরা এই নেট পদ্ধতিতেই বেগুন চাষ করব। হাজার খানিক টাকার কীটনাশক ব্যবহার করতে হয়, এই নেট পদ্ধতি করার কারণে কীটনাশকটা কম ব্যবহার করতে হয়। আর এই বেগুনটা ব্যবহার করলে বেগুনটা দেখতে সৌন্দর্য হয়। এই বেগুনে আপনার হচ্ছে অনেক চাহিদা, মানুষ চায় যে আমরা কীটনাশক মুক্ত ফসল খাবো। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে নেট পদ্ধতিতে সবজি চাষ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কৃষি বিভাগ। পরামর্শ থাকবে যে আপনারা নেট দিয়ে বেগুন চাষ করেন, এখানে আপনার খরচও কম হবে, পাশাপাশি আপনি মানুষকে নিরাপদ এবং খুবই স্বাস্থ্যসম্মত যে সবজি সেটা কিন্তু খাওয়াতে পারবেন। পরিবেশ বান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদনে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষি বিভাগের প্রত্যাশা, নেট পদ্ধতির সুফল প্রয়োগ আরও বেশি কৃষককে বিষমুক্ত সবজি চাষে ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় মৌসুমী ফলের কেনা বেচায় চলছে ব্যস্ততা। এ নিয়ে সরাসরি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ফলের দাম কেমন, বাগানি ও কৃষকরা কেমন লাভবান হচ্ছেন, বিস্তারিত আমাদের দর্শকদের জানাবেন। মোনা, আপনি যেমনটি বলছেন যে আজকের বাজারে আমরা যেমনটি দেখেছি মৌসুমী ফলের কিন্তু সমারোহ রয়েছে এবং আম, জাম থেকে শুরু করে যে সমস্ত মৌসুমী ফলগুলো রয়েছে এই সিজনে পাওয়া যায় সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তবে দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ রয়েছে, কারণ আমরা যেমনটি জেনেছি যে প্রতি কেজি জাম কিন্তু বাজারে বিক্রি হচ্ছে আপনার 200 টাকা এবং একই সাথে যে লটকন রয়েছে লটকনের দামও কিন্তু 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সবচেয়ে দামে এগিয়ে রয়েছে কিন্তু এবং একই সাথে পেয়ারা রয়েছে, পেয়ারাও বিক্রি হচ্ছে এবং যে আম পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে সব ধরনের আম, তো সেই আমের বাজার বলা যায় কিছুটা চড়া, কারণ এটি পোকার ভেদে কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি 100 থেকে 120 টাকা দরে। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে বাজারে যে সমস্ত মৌসুমী ফল পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে তাদের অভিযোগ হচ্ছে এগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং ফরমালিন মিশ্রিত কিনা, যেহেতু তাদের অভিযোগ যে এই বাজারে মৌসুমী ফল তেমন কোনো আমরা মনিটরিং দেখছি না, তো সেই হিসেবে এই ফল যেমন ভোক্তাদের কাছে অনেকটা সহজলভ্য ঠিক তেমনই ভাবে চিন্তার কারণ হয়েও কিন্তু দাঁড়িয়েছে, কারণ তারা ফরমালিন মিশ্রিত আম নিয়ে তারা অনেকটাই চিন্তিত। যদিও ব্যবসায়ীরা বলছিলেন তারা এই সমস্ত আমগুলো চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে আনেন, এরপর তারা বিশেষ প্রক্রিয়া সেটি পাকিয়ে কিন্তু দোকানগুলোতে বিক্রি করেন। তো সেই হিসেবে বলা যায় যে এই সময়টায় যে ধরনের দাম থাকার দরকার সেটি কিন্তু অনেকটাই বিগত মৌসুমের তুলনায় কিছুটা বেশি রয়েছে। তো এ ছিল বলাতে মৌসুমী ফলের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। মোনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলায় মৌসুমী ফলের বেচা কেনায় চলছে ব্যস্ততায়, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। দর্শক, টিইআরসি চেয়ারম্যান কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। লোডশেডিং ব্যাপারে আপনারা দেখেছেন মাননীয় মন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন একটা, যে অন দ্যাট ডে যেদিন বেশি লোডশেডিং হয়েছে 2টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল যে কোনো কারণেই, আর জ্বালানির সংকট বিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে। আর ভুতুরে বিলের ব্যাপার তো এটা আবারও একই কথা, এটা তো সরকার ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখব এটা, যদি প্রয়োজন পড়ে আমরা ইন্টারফেয়ার করব, সরকারের কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাইতে পারি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন বিইআরসি চেয়ারম্যান, সরাসরি ছিলাম আমরা সেখানে। মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারের বড়লেখায় বাড়ছে জারা লেবু চাষ। অনন্য সুবাস আর বিশাল আকৃতির এ লেবু হয়ে উঠেছে হাজারো পরিবারের জীবিকার অবলম্বন।
দেখতে সাধারণ লেবুর মতো হলেও জারা লেবুর মূল আকর্ষণ সুগন্ধি, মোটা খোসা। প্রতি বছর প্রায় 50 কোটি টাকা লেবু বিক্রি হয়ে থাকে শুধু বড়লেখা উপজেলা থেকেই। প্রবাসী বাঙালিদের কাছেও এর চাহিদা ব্যাপক। দেখতে কিছুটা বেঢপ আকৃতির, এক একটির ওজন 1 থেকে 1.5 কেজিও হয়। বড় ডিম্বাকার, সুগন্ধি ও সুস্বাদু এই সাইট্রাস জাতীয় ফলটির স্থানীয় নাম জারা লেবু। দেখতে সাধারণ লেবুর মতো হলেও এর মূল আকর্ষণ সুগন্ধি, মোটা খোসা, যা কয়েক শতাব্দী ধরে মানুষের রসনা বিলাসের অন্যতম একটি উপকরণ। মৌলভীবাজারের বড়লেখার বোবারথল, পাহাড়িয়া পাহাড়, লালমাটির টিলাসহ 10টি গ্রামে প্রায় 450 বিঘা জমিতে জারা লেবুর চাষ হয়েছে। মৌসুমে বড় সাইজের প্রতি পিস 60 থেকে 70 টাকা দরে বিক্রি হয়। 12 মাসি জাতের একটি লেবু বিক্রি হয় 250 থেকে 500 টাকা পর্যন্ত। অন্য যে কোনো ফসলের চেয়ে এই লেবুর চাষ লাভজনক। আমরা বোবারথল এলাকাত প্রতি জায়গাত জারা লেবু চাষ করছি। 100 বিঘাত 200 থেকে 250 টাকা গাছ লাগানি যায়, ফাঁসাদ দূর দূর করি। আর একটা গাছ থাকি আমরা বছরে 4-5 টাকার মাল বিক্রি করা যায়। দক্ষিণ গান্ধাই থাকিয়া জারা লেবু ইত্যাদি নানান ধরনের দামের 1.5 থাকিয়া 1.5-2 লক্ষ টাকার দামের যায় ওই রাস্তা দিয়া। আগে এই জায়গার কোনো মূল্য আছিল না, এখন আমরা লেবু চাষ করা এই জায়গাটার দাম বাড়ি গেছে লেবু চাষ করিয়া। আর ও লেবু চাষ দিয়েও আমরা সংসার চলে। প্রত্যেক জায়গা থাকাকালীন আমরা এই জারা লেবু চাষ করে আমাদের ফ্যামিলি সুন্দরভাবে চলছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া সুন্দরভাবে চালাতে পারছি। তার আগে অবস্থা ভালো ছিল না, এখন আমরা লেবু বাগান করছি, লেবু বাগান করিয়া আয় উন্নতি করছি। প্রবাসীদের কাছেও জারা লেবুর চাহিদা ব্যাপক। প্রতি বছরই রপ্তানি হয় এই লেবু। বোবারথল থাকিয়া 30 টাকা 40 টাকা এই জারা জামির গুলা আনিয়া বড়লেখাত বেশি বিভিন্ন পাইকার আইন বিয়ানীবাজার সিলেট থাকি তারা 50 টাকা 60 টাকা 100 টাকা করিয়া কিনে। 2 বছর পর থেকেই ফলন আসে, তাই লাভও দ্রুত পাওয়া যায়। আধুনিক পদ্ধতিতে চাষ করলে আরো বেশি উৎপাদন ও রপ্তানির সুযোগ রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদের গুটি কলম চাষের নিয়ে সবচেয়ে বেশি পরামর্শ দিয়ে থাকি, কারণ গুটি কলমে দ্রুত গাছের মধ্যে ফলন আসে, 1 থেকে 2 বছরের মধ্যেই ফলন আসে। সেই হিসেবে আমরা পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি বিভিন্ন কীটনাশক এবং বিভিন্ন ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সার পরামর্শ এগুলো দিয়ে থাকে। সিলেট অঞ্চল থেকে যারা প্রবাসীরা থাকেন, প্রবাসীদের মধ্যে এই লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। বোবারথল একটি দুর্গম এলাকা, এখানে কৃষক ভাইরা সহজে যে মার্কেট পর্যন্ত যাইতে যে তাদের যে দুর্গম পাহাড়ি রাস্তা, এখানে একটু কস্টিংটা বেড়ে যায়। তো এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা যায় তাহলে কৃষক ভাইরা আরো লাভবান হবেন। সুগন্ধি খোসার এই পাহাড়ি লেবু শুধু বাজার মাতাচ্ছে না, বদলে দিচ্ছে মানুষের জীবনও। জারা লেবুর সুবাসে আজ সমৃদ্ধির স্বপ্ন দেখছে মৌলভীবাজারের পাহাড়ি জনপদ। সুপ্রিয়া, তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন, আউশ ধান ও বিভিন্ন শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। পরে সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লাপাড়া হলো কৃষি নির্ভর এলাকা। আমি তো চেষ্টা করতেছি, কত সফল হতে পারবো জানি না, উল্লাপাড়া একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য। দর্শক, সাতক্ষীরায় চলছে প্রণোদনা সার বীজ বিতরণ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সা সুমন। সুমন, কতজন কৃষক পাচ্ছেন প্রণোদনা সার বীজ, কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার মিলনায়তনে, যেখান থেকে কৃষকদেরকে সার, বীজ, ধানের বীজ এবং একই সাথে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হচ্ছে। সেখানেই আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে সাতক্ষীরা নানাভাবে কৃষিতে ক্ষতিগ্রস্ত। এর মধ্যেও কৃষি সমৃদ্ধ এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এই জেলা। তো এই জেলার কৃষকদেরকেই তাদেরকে সহায়তা দিতে, তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসতে, কৃষির সমৃদ্ধি ঘটাতে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা একটু কথা বলবো আয়োজক কর্তৃপক্ষ, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সাথে যুক্ত এবং উপজেলা কৃষি কর্মকর্তা, তার কাছে কতজন কৃষকের মাঝে এই
প্রণোদনা বিতরণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের প্রায় আজকের রোপা আমন ধানের বীজ এবং সার সহায়তা করা হচ্ছে, যার মধ্যে আমাদের 3000 জন কৃষক আমাদের সাথে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা চলছে প্রণোদনা সার বীজ বিতরণ, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। এ ছিল আজকের দেশ কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।